আপনারা গত কয়েকদিন ধরে মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে তরুণদের কিছু বিষয় নিয়ে নানা রকম বিতর্ক চলছে। এই বিতর্ক তৈরির পেছনেও কিন্তু হয়তোবা ষড়যন্ত্রকারীরা আছে, তারা নানাভাবে বিপদগামী করার চেষ্টা করবে। এটা যেন আমরা কেউ বিপদগামী না হই। এবং সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের তরুণদের প্রতি আমার অগাধ আস্থা আছে। তারা, আপনারা চিন্তা করে দেখুন, প্রায় 16 বছর ধরে এই তরুণদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছে। তাদের কিন্তু আরো অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব প্রধানত যে রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্রের যে রেসপন্সিবিলিটি, সেটা একসময় তাদের কাঁধেই যাবে। সেটা আগামীকালই তাদের কাঁধে যাবে না, একটা পর্যায়ে তাদের কাঁধে যাবে। এবং সেই জন্যে তাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। জুলাই বিপ্লব করেছে তরুণেরা, জুলাই বিপ্লব করেছে আনাসের মতো স্কুলের ছেলে, যে তার মায়ের কাছে চিঠি লিখে চলে গেছে বাংলাদেশকে স্বাধীন করতে, বাংলাদেশকে ভারতীয় হেজেমনি মুক্ত করতে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চলে গেছে। এবং মায়ের কাছে চিঠিতে সে তার বিদায় বাণী লিখে রেখে গেছে, এপিটাফ লিখে রেখে গেছে। একটা ক্লাস 10-এ পড়া ছেলে, সে জেনে যাচ্ছে যে সে হয়তো আর ফিরে আসতে নাও পারে, এবং সে শহীদ হয়েছে। তো তাহলে যে জাতি আনাসের মতো একজন যুবকত হয় নাই, কিশোর অতিক্রান্ত একজন আনাস জন্ম দিতে পারে, সেই জাতির আমি মনে করি না ভয় করার খুব একটা কারণ আছে। অবশ্যই বাংলাদেশের যে বিপ্লব, সেই বিপ্লবের ভ্যানগার্ড ছিল তরুণেরা। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। যারা বিতর্ক করবার চেষ্টা করছেন তারা ইতিহাস অস্বীকার করছেন। ইতিহাস অস্বীকার করলে তারাই ইতিহাসের রাস্তা করে পতিত হবেন। ইতিহাসকে অস্বীকার করা যায় না। এবং এই তরুণেরাই, আপনারা তো জানেন 2024 সালে টাইম ম্যাগাজিনে মানে কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে কিন্তু বাংলাদেশ। এবং বাংলাদেশ কান্ট্রি অফ দ্য ইয়ার হয়েছে এই কারণে যে বাংলাদেশের তরুণেরা, নিরস্ত্র তরুণেরা, তারা কোনো ভায়োলেন্ট পদ্ধতিতে বিপ্লব করে নাই। তারা শান্তিপূর্ণ পদ্ধতিতে বিপ্লব করেছে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং আরেকটি বিদেশি শক্তির, বিশাল শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে তারা লড়াই করেছে। লড়াই করে তারা জয়লাভ করেছে এই তরুণেরা। এই জন্যেই সারা পৃথিবীতে বাংলাদেশের যে জুলাই বিপ্লব, এটা একটা বিপ্লবের আইকনে পরিণত হয়েছে। আমরা এতদিন আমাদের বক্তব্যে 2024-এর আগে বিপ্লবের কথা বলতে গিয়ে আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলতাম, আমরা ইরানিয়ান রেভলিউশনের কথা বলতাম। এই আমাদের তরুণেরা পুরো ন্যারেটিভ বদলে দিয়েছে। আজকে সারা পৃথিবী বাংলাদেশ রেভলিউশনের কথা বলে। ফ্রেঞ্চ রেভলিউশন, ইরানিয়ান রেভলিউশনকে ছাপিয়ে বাংলাদেশ রেভলিউশন এখন পৃথিবীর রেভলিউশনের নতুন বেঞ্চমার্কে পরিণত হয়েছে। এই ধরনের একটা রেভলিউশনের চেষ্টা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বছর 10 আগে আরবে করার চেষ্টা করা হয়েছিল। আরব বসন্ত, যার সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল তিউনিসিয়া থেকে, এবং তারপরে সেটা ছড়িয়ে গেছিল। দুর্ভাগ্যবশত আরব রেভলিউশন সফল হয় নাই। সেখানেও তরুণেরাই কিন্তু লিড দিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিউনিসিয়ায় যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবে যে জীবন দিয়েছিল সে একজন তরুণ শ্রমজীবী মানুষ ছিল। তিনি একজন ফল বিক্রেতা ছিলেন। তিনি নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিলেন এবং তার জন্যে বিপ্লব হয়ে গেল। আর বাংলাদেশের যারা লড়াই করেছে, যারা বিপ্লবের ভ্যানগার্ড ছিল, তারাও তরুণ ছিল। প্রধানত এটা শুরু হয়েছে ছাত্রদের দিয়ে, কিন্তু তারপরে সমাজের সর্বস্তরের মানুষ এই বিপ্লবে অংশ নিয়েছে। এবং এই বিপ্লবে আমাদের না মানার কোনো সুযোগ নাই। এত তাড়াতাড়ি তো আমরা ইতিহাস ভুলে যেতে পারি না যে এই বিপ্লবে অবশ্যই তরুণদের অবদান সর্বোচ্চ ছিল। এটা নিয়ে যেন আমরা বিতর্ক সৃষ্টি না করি। এটা বলার পরে আরেকটা জিনিস বলা প্রয়োজন, কিন্তু একটা রাষ্ট্র শুধুমাত্র
তরুণদের নিয়ে পরিচালিত হয় না, রাষ্ট্র প্রবীণ এবং তরুণের সমন্বয়ে পরিচালিত হয়। অর্থাৎ প্রবীণ এবং তরুণ উভয়ের দায়িত্ব আছে একটা রাষ্ট্র পরিচালনায়। আমি আগে একটু প্রবীণদের দায়িত্বের কথা বলে আমি তরুণদের আলোচনায় আসব। প্রবীণদের দায়িত্বটা কি? প্রবীণদের দায়িত্ব হচ্ছে নিজেদেরকে রোল মডেলে পরিণত করা। এই রোল মডেলকে যেন তরুণেরা ফলো করতে পারে। বাংলাদেশের প্রবীণদের আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা নিজেদেরকে রোল মডেলে পরিণত করতে ব্যর্থ হয়েছে, আমরা রোল মডেল হতে পারি নাই। বাংলাদেশে আমি যদি আজকে দুর্নীতির কথা বলি, বাংলাদেশে যদি মাদকের কথা বললেন কিংবা অন্যান্য সমস্যার কথা আমরা যদি বলি, তাহলে এটার প্রধান কারণ তো প্রবীণদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমরা পারি নাই স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশে একটি শোষণমুক্ত বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তো কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে এই তরুণদের গাইড করা, কিন্তু গাইড করবার আগে যে নিজেদেরকে আগে আমাদের শুধরে নিতে হবে। আমরা যেন মানে কি বলবো, উইথ কারেজ আমরা যেন তরুণদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি। বাংলাদেশের কজন ক্ষমতাবান ব্যক্তি সত্যিকার অর্থে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে? কারণ ক্ষমতাবান ব্যক্তিদের প্রচণ্ড রকম বিভিন্ন কারণে দুর্বলতা আছে। এই দুর্বলতার জন্যে তারা এই রোল মডেলে পরিণত হতে পারে নাই। তো আজকে কিন্তু এখানে অনেক প্রবীণ ব্যক্তি আমরা উপস্থিত আছি, কাজে আমাদের দায়িত্বটাও আমাদের বুঝে নিতে হবে। আর তরুণদের বিষয়ে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে তারা বিপ্লব করেছে, বিপ্লব করার পরেও তাদের কিন্তু আরও অনেক দায়িত্ব আছে। সেই দায়িত্ব প্রধানত যে রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্রের যে রেসপন্সিবিলিটি, সেটা একসময় তাদের কাঁধেই যাবে। সেটা আগামীকালই তাদের কাঁধে যাবে না, একটা পর্যায়ে তাদের কাঁধে যাবে এবং সেই জন্যে তাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সেখানে আমার একটা পরামর্শ তরুণদের প্রতি, এখানে আপনারা যারা আছেন আমি নিশ্চিত এখানে জুলাই যোদ্ধারাও আছেন, নবীন এবং প্রবীণ জুলাই যোদ্ধা সবাই আছেন এখানে। জুলাই যোদ্ধাদের নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হবে, এটা মনে রাখবেন আপনারা। কারণ এই যে বিপ্লব আমরা করলাম, এই বিপ্লবকে নস্যাৎ করতে হলে প্রথমেই এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে হবে। এবং প্রশ্নবিদ্ধ করা যাবে তখনই যখন যোদ্ধারা, তারা প্রবীণই হোক কিংবা নবীনই হোক, তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা সম্ভব হবে। দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিন্তু এখন চলছে, এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন চলার প্রধান কিছু কারণ আছে যে আমাদের মধ্যেও হয়তো আমরা ভুলভ্রান্তি করছি, তরুণদের মধ্যেও হয়তো কিছু ভুলভ্রান্তি হচ্ছে। কাজেই তাদেরকেও সতর্ক থাকতে হবে, তাদেরকেও বুঝতে হবে যে তাদের কিন্তু টার্গেট করে রাখবে কারা? যারা যে ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে প্রভুর দেশে আশ্রয় নিয়েছে। সেই ফ্যাসিবাদের প্রধান শত্রু হচ্ছে বাংলাদেশের তরুণ সমাজ, কারণ বাংলাদেশের তরুণ সমাজই সেই ফ্যাসিবাদকে পরাজিত করেছে। এবং এই কারণেই তরুণদেরও নিজেদের মধ্যে একতা বজায় রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং প্লাস কোনো রকম লোভ লালসার কাছে আত্মসমর্পণ করা যাবে না। তাদেরকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। আপনারা গত কয়েকদিন ধরে মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে তরুণদের কিছু বিষয় নিয়ে নানা রকম বিতর্ক চলছে। এই বিতর্ক তৈরির পেছনেও কিন্তু হয়তো বা ষড়যন্ত্রকারীরা আছে, তারা নানাভাবে বিপদগামী করার চেষ্টা করবে। এটা যেন আমরা কেউ বিপদগামী না হই। এবং সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের তরুণদের প্রতি আমার অগাধ আস্থা আছে। আপনারা চিন্তা করে দেখুন, প্রায় 16 বছর ধরে এই তরুণদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছে ব্যক্তি পূজার মাধ্যমে। 16 বছর ধরে বাংলাদেশে ব্যক্তি পূজা করা হয়েছে, 16 বছর ধরে বাংলাদেশে ইতিহাস বিকৃতি করা হয়েছে, 16 বছর ধরে বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করবার জন্যে
ন্যারেটিভ তৈরি করা হয়েছে, 16 বছর ধরে তাদের বইপত্র চেঞ্জ করা হয়েছে, তাদের বইয়ে ইতিহাস পরিবর্তন করা হয়েছে, তাদের কালচার চেঞ্জ করবার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মেজরিটি 90% বাঙালি মুসলমানের সংস্কৃতি নষ্ট করবার চেষ্টা করা হয়েছে 16 বছর ধরে। কিন্তু কি অবাক কাণ্ড দেখুন, এই 16 বছরের এত অপচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের তরুণ যে রিভল্ট করেছে, তাদেরকে তাদের যেটাকে বলে ব্রেন ওয়াশ করা সম্ভব হয় নাই। কাজেই যে তরুণরা এত বড় বিপদের মধ্যে মাথা সোজা করে দাঁড়িয়ে রাখতে পেরেছে এবং লড়াই করতে পেরেছে, তারা ইনশাআল্লাহ পরাজিত হবে না। আমি এ ব্যাপারে খুবই আশাবাদী এবং সেই আশাবাদ আমার আরও বেড়েছে। আমি যেটা বললাম, আমি প্রায়ই বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে যাই। আমি ডক্টর রবেন ইউনিভার্সিটিতেও গেছি। আমি সাধারণত ইউনিভার্সিটির দাওয়াতগুলো নেই, কারণ আমি তরুণদের জানতে চাই, তাদের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আমি জানতে চাই। কাজে আমি খুবই আশাবাদী হয়েছি বাংলাদেশের এখনকার তরুণ, তাদের সাহস, তাদের লেখাপড়া আমাকে এই বয়সেও অনুপ্রাণিত করে। কিন্তু শুধু এটুকুই তাদের প্রতি আমার উপদেশ, পরামর্শ, যেভাবেই ধরেন না কেন এটা থাকবে যে তাদেরকে কিন্তু নীতিভ্রষ্ট করবার জন্য চেষ্টা করা হবে, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। আর আমাদের দায়িত্ব হবে তাদেরকে এই বিষয়গুলো বোঝানো, যে তারা যেন সঠিক পথে, সৎ পথে, আল্লাহর পথে থাকে। এইটা বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি যে এই ধরনের সেমিনার খুব প্রয়োজন আছে, যেখানে তরুণ এবং প্রবীণরা একসাথে বসে আলাপ করতে পারবে। আর একটা পরামর্শ দিয়ে শুধু আমার বক্তব্য শেষ করব, এরপরে যখন এই ধরনের অনুষ্ঠান একটু আপনারা করবেন, সেখানে বক্তাদের মধ্যে তরুণদের বেশি আনবেন। তরুণদের বক্তব্য না শুনলে তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। কাজে ওদেরকে বেশি আনবেন, ওদের কথাটাই আমাদের শোনা বেশি আবশ্যক। আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান অতিথিকে। চমৎকারভাবে আমাদের নির্দেশনা দিলেন, পরামর্শ দিলেন, আমরা ইনশাল্লাহ স্মরণ রাখব। সম্মানিত উপস্থিতি সুধীমণ্ডলী, আমাদের আজকের প্রোগ্রামের সর্বশেষ পর্যায়ে এখন সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান জনাব প্রফেসর ডক্টর আব্দুর রব, সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর এবং প্রয়োজনীয় সেমিনারের সম্মানিত বয়সে প্রবীণ কিন্তু তারুণ্যে ভরপুর, তিনি তারুণ্যের রোল মডেল, আমাদের প্রিয় এবং আমার বিশেষ প্রিয় শ্রদ্ধেয় সাংবাদিক, সম্পাদক এবং একজন বুদ্ধিজীবী জনাব মাহমুদুর রহমান। মঞ্চে উপবিষ্ট আমার আরেকজন বন্ধু সচিব খন্দকার ভাই, এখানে সামরিক বাহিনীর আমার বন্ধুরা, অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, সামনে বসা সম্মানিত প্রবীণরা এবং নবীনরা, উপস্থিতি সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে এই বিপ্লবটা তরুণরাই করেছে, আর তারুণ্যে ভরপুর কিছু প্রবীণ যারা আসলে হৃদয়ে তরুণ, তারা তাদেরকে পথ দেখিয়েছেন। সুতরাং এটা তারুণ্যের বিজয়। তাদের সামনে চ্যালেঞ্জ অসংখ্য এবং সেই চ্যালেঞ্জগুলো খুবই প্রণিধানযোগ্য এবং সেগুলো মোকাবেলা করাও প্রয়োজন। তরুণ তো তারাই
এই বিপ্লবে যারা ছিল, সাইদ, আবু সাইদ, মুগ্ধ, এরা তারুণ্যের প্রতীক। মুক্ত বিহঙ্গের মতো দুহাত ছড়িয়ে দিয়ে বুক চেতিয়ে গুলি গ্রহণ করতে পারে তরুণরাই। আবু সাইদ তা দেখিয়ে দিয়েছে। সুতরাং এগুলো বলার কিছু নেই, এটা ইতিহাস হয়ে গেছে। ইতিহাস হয়ে যাবেন আমাদের মাহমুদ ভাই, যিনি ফ্যাসিবাদের পদধ্বনি জাতিকে শুনিয়েছিলেন। সারা বিশ্বে অন্যায়, অবিচার এবং জুলুম নিপীড়ন হচ্ছিল, সেগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন এবং তরুণরা জেগে উঠেছিল। তাদের মতো বুদ্ধিজীবী, বিশেষ করে মাহমুদুর পেয়েছিল তারা। তো বলবো যে যদি তরুণদের মধ্যেও যদি কেউ কেউ ভয়ে সিটিয়ে থাকে, নজরুল ইসলাম খুব সুন্দর একটা কথা বলছিলেন, তোমাদের তারুণ্যের এই আলখেল্লার ভিতরে বার্ধক্যের কঙ্কাল। আর প্রবীণ তো যারাই, সে তরুণ হোক আর বুড়ো হোক বয়সে, ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা। যে কোনো হচ্ছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের সয়লাভ বয়ে যাচ্ছে, কথা বলে না। তার তরুণ হলেও তারা বুড়া, বৃদ্ধ, প্রবীণ। আর বৃদ্ধও যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, দুর্নিবার তার শক্তিতে সে এগিয়ে যায়, জাতিকে জাগায়, তরুণদেরকে অনুপ্রাণিত করে, তার বুদ্ধিতে, কলমে, বাণীতে, তারা তরুণ, তারাই তরুণের অহংকার। চ্যালেঞ্জটা হলো এখন সবাই দেখছে সবচেয়ে বড়, যেটা আপনাদের আলোচনা থেকে উঠেছে, অত্যন্ত মূল্যবান কথা বলেছেন এই প্রবন্ধকার, তিনি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন, একজন অধ্যাপক যিনি। তো সেখানের মধ্যে সবগুলো কথাই গ্রহণযোগ্য। অন্যান্য যারাই বলেছেন, যারা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর বয়সে প্রবীণ, কিন্তু তাদের বক্তব্যে তারুণ্য ঝরে পড়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে জাতিকে বিভাজিত করে দিয়েছে, করে রেখেছে। প্রবীণদের কেউ কেউ বলেন, আমি ওই তরুণদের এই অভ্যুত্থানে ছিলাম না কোনো দিন, আর এখন আবার সেই বিপ্লবের সাফল্য তারা ভাগ বসানোর জন্য বলছেন। তো সবাই করেছেন, তারাও করেছেন, এরাও করেছেন, তারাও আস্তে জাতি করেছে। অন্যায়ের বিরুদ্ধে যারা ছিল তারা ছাড়া সবাই করেছে। সুতরাং দোস্ত দুশ্মন, বন্ধু শত্রুকে চিনতে হবে। এই যে ঘাপটি মেরে থাকা, লুকিয়ে থাকা যারা চক্রান্তকারী, তাদেরকে আমরা চিনি, তারপর আমরা নীরব থাকি। আমাদের তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদের ষড়যন্ত্র সম্পর্কে সোচ্চার হতে হবে, নাইলে আমাদের সামনে সমূহ বিপদ। জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজিত জাতিরা যদি সামান্য আশু কোনো লাভের প্রত্যাশায়, প্রাপ্তিযুগের প্রত্যাশায় যদি আমরা বিভাজিত হই, হিংসা জিঘাংসায় যদি আমরা নিজেরা কলহে লিপ্ত থাকি, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। এজন্য দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তারুণ্যকে আবার সেই প্রতিবাদীর ভূমিকায় জেগে উঠতে হবে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিভাজনের স্থলে আমাদের ঐক্যের বাণী শোনাতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সব ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, দেশি এবং বিদেশি। আমি আশা করি তারুণ্যই রুখে দেবে আমাদের দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, আমাদের অগ্রগতি প্রগতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র, ইনশাআল্লাহ। সুতরাং এই তারুণ্যের সামনে যে চ্যালেঞ্জ, আপদ আছে, বিপদ জানি আছে, তাই জেনে তো বক্ষে পরাণ নাচে। তো তরুণরাই বিপদ দেখে তারা সেগুলো মোকাবেলার জন্য সাহস নিয়ে এগিয়ে যায়। আমি বলবো যে বাংলাদেশের এই জাতি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশি 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব এবং সচেতন থাকব। আমরা একটা সুন্দর বাংলাদেশকে গর্ব এবং ঐক্যবদ্ধভাবে এই জাতি আবার বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে।
আল্লাহ হাফিজ। আপনারা সবাই কষ্ট করে এসেছেন, যারা বক্তব্য রেখেছেন, আয়োজন করেছেন, যুব উন্নয়ন সংস্থা সহ আমার সামনে উপবিষ্ট যারা আপনারা কষ্ট করে এসেছেন অনেকক্ষণ থেকে, আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই বাণীটা সব জায়গায় ছড়িয়ে দেবে।